ঢাকা দিল্লি সম্পর্কে টানাপোড়েনের মধ্যে চীনের কাছ থেকে যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। চুক্তির খসড়া প্রস্তুত, ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা। ভারত পাকিস্তানের যখন যুদ্ধ হচ্ছে, ভারতের ডেসল রাফাল ডাউন হয়েছিল এবং সেটা করেছিল চাইনিজ জে-10 কমিটি কর্তৃক নেগোসিয়েশন মিটিংয়ের খসড়া চুক্তিপত্র হয়েছে। আমরা জে-10 ফাইটার বাংলাদেশ কিনতে পারি। হাসিনা ইস্যুতে ভারত সরকারের রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা দেখছেন তথ্যমন্ত্রী। ওখানে গিয়েছিলেন একভাবে, ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায় ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এছাড়া খেলার খবর জানাতে যুক্ত হবেন আলিশা। আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মিয়ানমারের কুটচালে রোহিঙ্গা ঢলের 9 বছরে অনিশ্চিত প্রত্যাবাসন। স্বদেশে ফেরার দাবিতে কক্সবাজারের সমাবেশ। সংকট সমাধানে চীনকে পাশে পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ। ব্রিটিশ নাগরিকত্ব প্রত্যাহার করে প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির। সংবিধান মেনেই শপথ জানালেন আইনমন্ত্রী। বাগেরহাটে গুমের অভিযোগ নিয়ে তদন্তের ঘোষণা। ন্যায় ও ইনসাফের সমাজ গঠনে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই বললেন রাষ্ট্রপতি। গণতন্ত্র, সুশাসন ও মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। 5 সেপ্টেম্বর শাপলা চত্বর থেকে 6 দাবিতে 11 দলের লং মার্চের প্রস্তুতি। গণরায় প্রতিষ্ঠায় সংগ্রামের ঘোষণা। নতুন করে ফ্যাসিবাদের উত্থান হতে না দেওয়ার হুঁশিয়ারি। এবং হুসেন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক রাজধানীর গুলশান থেকে গ্রেফতার। 18 বছর আগের প্রতারণার মামলায় 2 বছরের সাজাপ্রাপ্ত আসামি। ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই চীনের কাছ থেকে যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। এরই চুক্তির খসড়া প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। এদিকে হাসিনা ইস্যুতে ভারত সরকারের আদালতে ভরসার পেছনে রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা দেখছেন তথ্যমন্ত্রী আন্দালিফ রহমান পার্থ। স্পর্শকাতর সময় পার করছে উল্লেখ করেন, সবার সহযোগিতা চান তিনি। সবশেষ ভারত পাকিস্তান যুদ্ধে আলোচনায় আসে দুই দেশের যুদ্ধবিমান। পাকিস্তানের ভেতরে ঢুকে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে ফ্রান্সের তৈরি রাফাল ব্যবহার করে ভারত, আর পাকিস্তান মোক্ষম জবাব দেয় চীনের তৈরি জে-10 ফাইটার জেটে। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় যেখানে বিদ্যুৎ রাফালকে ভূপাতিত করা জে-10 কিনতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে কেনা হচ্ছে অ্যাটাক হেলিকপ্টারও। মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, এরই মধ্যে প্রস্তুত হয়েছে খসড়া চুক্তি। ভারত পাকিস্তানের যখন যুদ্ধ হচ্ছে, ভারতের ডেসল রাফাল ডাউন হয়েছিল এবং সেটা করেছিল চাইনিজ জে-10। রাফালকে বলা হয় 4.5 জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটা। তার সাথে কমব্যাট সিচুয়েশনে খুবই ভালো করেছে। তো বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে। জে-10 এবং অ্যাটাক হেলিকপ্টার একটি কমিটি কর্তৃক নেগোসিয়েশন মিটিংয়ের খসড়া চুক্তিপত্র হয়েছে। আমরা জে-10 ফাইটার বাংলাদেশ কিনতে পারি। প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, রাজনৈতিক দায়ভার এড়াতেই দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিষয়ে আদালতে নিয়ে যাচ্ছে ভারত সরকার, যা তার জন্য সুখকর নয়। উনি ওখানে গিয়েছিলেন একভাবে, ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায় ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য ওই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। শুধুমাত্র উনি কেন, প্রত্যেককেই আমরা ফেরত চাই, যাদের নামে মামলা। স্বৈরাচারের পক্ষে সম্মতি উৎপাদন, রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে গেলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে মন্ত্রীর আশা, স্পর্শকাতর বিষয়ে সরকারের পাশে থাকবে জনগণ। যে আমরা কাউকে নিয়ন্ত্রণ করব না, আমরা কারো মুখ বন্ধ করে দেব না। এবং আমি বিশ্বাস করি আপনারা গণতন্ত্রের আরেকটা স্তম্ভ, আপনারা আছেন, তাই আমরা এখানে আছি। যদি কেউ ফ্যাসিজমকে সাপোর্ট করে, প্রমোট করে, সেই জিনিসটাকে তো আসলে আমরা সামাজিকভাবে ধিক্কার জানানো ছাড়া কিছু করতে পারি না। আসলেই যে তারা রাষ্ট্রবিরোধী কোনো কাজ যখন করছে, তখন ইনশাআল্লাহ ল উইল টেক ইটস ওন কোর্স। এর আগে সরকারের 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক আই হ্যাভ আ প্ল্যান গণতান্ত্রিক অভিযাত্রার 6 মাস গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ব্রিটিশ নাগরিকত্ব প্রত্যাহার করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সংবিধান মেনে শপথ নিয়েছেন। এক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, বাগেরহাটে কোস্টগার্ডের প্রসূন আশিসের আরও একটি রিপোর্ট। Bangladeshi, I don't think there is anybody, that will question my Bangladeshism and my stand. Moinuddin Fakhruddin-এর জ্বালা উঠছে, তার আমার লাগি। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোমবার এভাবেই প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। স্পষ্টভাবে উত্তর না দিয়ে জিয়ে রাখেন প্রশ্ন। এর পরদিন মঙ্গলবার সচিবালয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখে পড়েন আইনমন্ত্রী। বলেন, ব্রিটিশ নাগরিকত্ব প্রত্যাহার করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। আইনি ভাষায় বলেন, এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবে দিয়েছি, ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি সাংবিধানিকভাবে করেছি। বাগেরহাটে কোস্টগার্ডের বিরুদ্ধে গুমের অভিযোগ স্বাধীনভাবে তদন্ত করা হবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, দেশে আইনি সহায়তা পাওয়া প্রতিটি মানুষের মৌলিক অধিকার। বাগেরহাটে একটা গুমের ঘটনার অভিযোগ এসেছে কোস্টগার্ডের বিরুদ্ধে, সেটা ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত হবে। ভিকটিম ফ্যামিলিগুলো যে ওখানে সরকারি স্থাপনায় হামলা করেছে তার জন্য মামলা হয়েছিল। 12 জন সম্ভবত আসামি ছিলেন। তাদের আইনজীবী দেওয়ার ক্ষমতা ছিল না। 24 ঘন্টার মধ্যে তাদেরকে আইনজীবী দিয়ে তাদের জামিনের ব্যবস্থা আমরা করেছি। আমরা মনে করি প্রত্যেকটা মানুষের লিগ্যাল এইড পাওয়ার অধিকার, মানবাধিকার এবং মৌলিক অধিকার দুটোই। একই অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, অবহেলিত শ্রেণীর অধিকার যেন ক্ষুণ্ণ না হয় সে লক্ষ্যেই নানা উদ্যোগ নিচ্ছে সরকার। শিশু নির্যাতন বলে, নারী নির্যাতন বলেন, অথবা দুস্থ মানুষ সে তার বিচার পাচ্ছে না বা তার প্রতি কোনো অন্যায় আচরণ হচ্ছে, সেই সহযোগিতা নেওয়ার তাদের ক্ষমতা নাই। সেইটা রাষ্ট্রের দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই আজকে আমাদের এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা। অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা ও ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে এক ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সরকারের 180 দিনের মাথায় মন্ত্রিসভায় রদবদলকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তবে মন্ত্রিসভার আকার আর বড় না করার আহ্বান জানিয়েছেন তারা। সেই সঙ্গে কাজের স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এদিকে মন্ত্রণালয়ের কার্যক্রমের মূল্যায়নের ওপর সামনেও মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত দিচ্ছেন নীতি নির্ধারকেরা। নূরে আলমের প্রতিবেদন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেয়ার 6 মাসের মাথায় মন্ত্রিসভায় দলবদল করা হয়েছে। গত 21 আগস্ট নতুন 4 জন মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। এর মধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তন করা হয়েছে। আর বিএনপির সাবেক মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মন্ত্রিসভায় সংযোজন বিয়োজন ধারাবাহিক কাজ। একটা রুটিন ওয়ার্ক, প্রায় এটা হয়ে থাকে, রদবদল হয়। পারফরমেন্স দেখে উনি অনেক সময় রিসাপল করেন, মন্ত্রিসভা পুনর্গঠনও করতে পারেন, সেটা এখতিয়ার প্রধানমন্ত্রী। এদিকে এই পরিবর্তনের পরে মন্ত্রিসভার সদস্য সংখ্যা এখন 51 জন। মন্ত্রিসভার বাইরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছেন 11 জন। মন্ত্রিসভার এই পরিবর্তনকে সরকারের 6 মাসের কর্ম মূল্যায়ন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, নিয়মিতভাবে মন্ত্রণালয়গুলোর কার্যক্রমের মূল্যায়ন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে স্টাইলে গভর্নমেন্ট পরিচালনা করছেন তার মধ্যে কয়েকটা দিক খুব স্পষ্ট। একটা হলো জবাবদিহিতার মাত্রাটা অনেক হাই, তিনি জবাবদিহিতা নিশ্চিত করতে চান। তবে একটা জিনিস মনে রাখতে হবে, কাকে কোন মন্ত্রণালয়ে দিচ্ছেন, কেন দিচ্ছেন এবং কাকে কোন কী কারণে চেঞ্জ করছেন, এটা যেন আসলে স্ট্যান্ডার্ড নির্ধারিত থাকে। সেই সঙ্গে মন্ত্রিসভার আকার নিয়েও সরকারকে ভাবতে হবে। স্বৈর শাসনের সময় সীমাহীন লুটপাটের কারণে অর্থনৈতিক অবস্থা ভালো না, তাই সরকারের কোষাগারের উপর যেন চাপ না পড়ে সেদিকে নজর রাখার আহ্বান বিশেষজ্ঞদের। যতদূর সম্ভব এটাকে সংখ্যাটা একটা সীমার মধ্যে রেখে মন্ত্রিপরিষদকে রাখাটাই উত্তম। এই মুহূর্তে আর কি কীভাবে তাদের পারফরমেন্সকে বাড়ানো যায় সেদিকে নজর দেওয়া যায়। এদিকে আরও কয়েকটি মন্ত্রণালয়ে কর্মকাণ্ডের মূল্যায়নের উপর মন্ত্রিসভায় দলবদল হওয়ার সম্ভাবনার কথা বলছেন নীতি নির্ধারকরা।
সরকারের যেসব পরিকল্পনা রয়েছে সেগুলোর সফল বাস্তবায়ন করতে হলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে যোগ্য ও মেধাবীদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করতে হবে বলছেন বিশেষজ্ঞরা। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের জাতিগত নিধনের মুখে বাংলাদেশের রোহিঙ্গা ঢলের 9 বছর আজ। গণহত্যার বিচার ও প্রত্যাবাসন দাবিতে কক্সবাজারে সমাবেশ করেছেন ভুক্তভোগীরা। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানান রোহিঙ্গারা। দাবি পূরণে বিশ্ববাসী কার্যকর ভূমিকা না নিলে এবার নিজেদের সিদ্ধান্তেই স্বদেশে ফিরতে প্রস্তুত বলে জানান তারা। মোহাম্মদ ফরজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজয়উদ্দিন রুবেল। স্বদেশে ফিরতে চায়, ন্যায় বিচার নিশ্চিত করো স্লোগানে মুখর উখিয়া ও টেকনাফের 33টি রোহিঙ্গা আশ্রয় শিবির। বুধবার সকাল থেকে দলে দলে ক্যাম্পের শেড থেকে বেরিয়ে রাস্তায় নামেন হাজারো রোহিঙ্গা। কর্মসূচিতে অংশ নেন শিশু থেকে শুরু করে তরুণ ও বয়স্করা। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে মিছিল নিয়ে উখিয়ার বর্ধিত ক্যাম্প 4-এ ফুটবল মাঠে জড়ো হন তারা। ব্যানারে ফুটে ওঠে 2017 সালের আগস্টে মিয়ানমারের জান্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের উপর চালানো নির্যাতনের চিত্র। Sobi Allah ara shida ati anumada ara dahaide bomb military ara khengri genocide kujille khengri majille sobi anlo ara beguna ara nijo desher made freely jaito চাই। টেকনাফের অধিকাংশ রোহিঙ্গা ক্যাম্পেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। আলাদা সমাবেশে রোহিঙ্গা নেতারা তুলে ধরেন একাধিক দাবি। এই বিচারখান সারা দুনিয়ার ওয়ালরে দিয়ে দি আল্লাহ যদি আর বিচারখান গরিয়র যদি মায়ামা মাছ যাইবাল্লা এখন ফিরে যাইবাল্লা আর চাই আল্লাহ আরারে এরা আইনে মুসলমানের দেশমবার তাই কি হিসাবে আর আস্তর দিয়ে শুকরি আজারও ইয়ানোর বিচারখান সারা ওয়ালর দিছাম স্যার আর দেশত আর নিরাপত্তা যাইতাম স্যার আর সমাজের রাশন মাথার উপরে সেফটি সিকিউরিটি ইনসিওর করি আর কারো জমিনের মাঝে আর জমিনের আর গরর আর যাইম ইনশাআল্লাহ আর তুল বেকুল ফুরাই গিয়ে মগর আর ইমন নরা আর এনজয় বাতো আর খেঙ্গরে নিজরা বাসিয়র নিজর দেশত ওয়াফে যাইম বহদ দেন আর তো প্ল্যান প্রোগ্রাম দিবা আসি বললে আর সিগারেট প্ল্যান তাহলে আর দেশত তারা ওয়াফে যাইম বহদ দেবে আর নিজরা ডিসিশন আর যাইম বই। বর্তমানে কক্সবাজারের 33টি ক্যাম্পে 12 লাখের বেশি রোহিঙ্গার বসবাস করছে। রোহিঙ্গা সংকটে 9 বছর পেরিয়েছে, কিন্তু মিয়ানমারের ছলছাতুরিতে একজন রোহিঙ্গাকেও স্বদেশে ফিরিয়ে না সম্ভব হয়নি। তাই আজকের এই দিনে রোহিঙ্গাদের একটাই দাবি, দ্রুত সময়ের মধ্যে স্বদেশে যেন ফিরিয়ে নেয় তাদেরকে। তা বিশ্ববাসী বাস্তবায়ন করবে। উখিয়ার কুতুবালন ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। প্রায় 1 দশক হতে চললেও রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি না থাকায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন কাজ করতে চায়। এদিকে রোহিঙ্গাদের সহায়তায় 100 কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ডেনমার্ক। নিরাপত্তা, মানবাধিকার আর প্রত্যাবাসনের অনিশ্চয়তা, দীর্ঘ 9 বছর ধরে এমন বাস্তবতায় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা। মিয়ানমারে সহায়ক পরিবেশ তৈরি না হওয়ায় বারবার হোঁচট খেয়েছে বাস্তুচ্যুত এসব মানুষকে ফেরত পাঠানোর প্রক্রিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে মিট দ্য অ্যাম্বাসেডর শীর্ষক অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। গুরুত্ব পায় দীর্ঘদিনের এই মানবিক সংকট ও উত্তরণের প্রয়োজনীয়তা। প্রায় 1 দশক হতে চললেও রোহিঙ্গা প্রত্যাবাসনে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় উদ্বেগ জানান মাইকেল মিলার। Sadly, the 9th anniversary of the Rohingya refugee crisis. I need to mention that we are a major humanitarian actor in Bangladesh. Since the beginning of the crisis in 2017, the EU has provided more than €500 million in support, and this year we have more than €50 million in assistance contracts ongoing for development purposes, for humanitarian needs, and also for accountability for the crimes committed against the Rohingya. ইউরোপে অবৈধ অভিবাসন ঠেকাতে বাংলাদেশ সরকারকেও সজাগ থাকার আহ্বান জানান ইইউ রাষ্ট্রদূত। I want to underline that we are helping not only the refugees, we are also helping the host communities in crisis Bazaar. How important is it for us to do no harm? What we do in that region has to be
for the benefit of the local population bearing the burden as well as the refugees. We do believe in doing no harm. এদিকে সচিবালয়ে এলজিআরডি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশকে 100 কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। পরে সাংবাদিকদের এই তথ্য জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোহিঙ্গা ক্যাম্পে তারা প্রায় 100 কোটি টাকার মতো আপনার সাহায্য করছে, ওখানে ওয়াটার ট্রিটমেন্ট, ওয়াটার সাপ্লাই এবং বিভিন্ন বিষয় নিয়ে। এছাড়া রাজধানীতে সুপেয় পানি সরবরাহ নিশ্চিতে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পে 4,500 কোটি টাকা ঋণ ও অনুদান দেওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের রাষ্ট্রদূত। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ। সংকট সমাধানে চীনের প্রেসিডেন্ট সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। বলেন, মিয়ানমারের সঙ্গে দর কষাকষিতে ঢাকার মর্যাদা আগের চেয়ে বেশি। আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী মত দমনের অভিযোগের পর এবার বিএনপি সরকারের আমলেও মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। গত 23 আগস্ট এক বিবৃতিতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাকর্মীদের দীর্ঘদিন বিনা বিচারে আটক রাখার অভিযোগ তুলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় সংস্থাটি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেন, দলমত নির্বিশেষে সবার মানবাধিকার রক্ষা করাই সরকারের উদ্দেশ্য। মিয়ানমার বর্তমান সরকারের সাথে অফিসিয়ালি আনঅফিসিয়ালি আমাদের যোগাযোগ ডায়ালগ কিন্তু চলছে। এটা খুবই সংবেদনশীল একটা ব্যাপার এবং এই সমস্যাটা আমাদের পলিটিক্যালি সমাধান করার প্রয়োজন। জাতিসংঘ সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে আরও বেশি আমরা যদি যুক্ত করতে পারি এবং এখন আমাদের একটা অ্যাডেড বেনিফিট বা একটা শক্তি হয়েছে যে এখন ইউএনজি প্রেসিডেন্ট আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, চীনের প্রেসিডেন্ট রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। বিরোধী দল হোক, আওয়ামী লীগ হোক, যেই দলই হোক, অন্যায়ভাবে প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ যেন অন্যায়ভাবে জেলে না থাকে, আটক না থাকে, সেইটা অবশ্যই বর্তমান সরকার নিশ্চিত করবে। ঢাকার মতে এবার পরিস্থিতি আগের চেয়ে ভিন্ন। জনগণের ভোটে নির্বাচিত সরকারের সঙ্গে মিয়ানমারের দর কষাকষিতে বাংলাদেশের মর্যাদা আগের চেয়ে বেশি বলেও জানান শামা ওবায়দ। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দায়িত্ব পালনকালে সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি 3 বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে। দুপুরে বঙ্গভবনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে সাক্ষাতে এই কথা বলেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে বাহিনী প্রধানগণ স্ব বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। সাম্যের ভিত্তিতে ন্যায় ও ইনসাফের সমাজ এবং রাষ্ট্র গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণের বিকল্প নেই। সন্ধ্যায় বায়তুল মোকাররমে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 15 দিন ব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করে এ কথা বলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার ও মৌলিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। 12ই রবিউল আওয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস। 570 খ্রিস্টাব্দের এই দিনটি স্মরণে গোটা বিশ্বের মুসলিমরা পালন করেন ঈদে মিলাদুন্নবী। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী। এই উপলক্ষে 15 দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী ফাউন্ডেশন। মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মহানবীর দেখানো পথ মানবজাতির জন্য এখনো প্রাসঙ্গিক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আল্লাহ তাআলা সার্বজনীন, চিরন্তন ও পূর্ণাঙ্গ জীবন বিধান তার মাধ্যমে
মানব জাতির শান্তি, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার অনুপম বিধান ও আদর্শ ইসলাম ধর্মকে পরিপূর্ণতা দান করে। ইসলামী সংস্কৃতির সঙ্গে আমাদের জাতীয় জীবনের সম্পর্ক অত্যন্ত গভীর। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই অনুভূতির প্রতি সম্মান জানিয়ে সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিভেদ বা হিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না। অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে এবং ধর্মের শান্তি, ন্যায় ও সম্প্রীতির মর্মবাণীকে হৃদয়ে ধারণ করে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এবারের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হামদনাথ কিরাত মাহফিল ছাড়াও ইসলামী বইমেলার আয়োজন করেছে ইসলামী ফাউন্ডেশন। খাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ভেরিফাইড ফেসবুক পেজে পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে এক পোস্টে শুভেচ্ছা জানান তিনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবহান জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণ করে ব্যক্তি ও সমাজ জীবনে সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব এবং মানবিকতার চেতনাকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বর্তমান বিশ্ব নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিক্রম করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এমন সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। গণভোটের রায় প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। 5 সেপ্টেম্বর শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চের প্রস্তুতি সভা শেষে নেতারা বলেন, জনস্বার্থ রক্ষায় প্রয়োজনে জোরদার করা হবে গণ আন্দোলন। বিএনপি পুরানো রাজনৈতিক সংস্কৃতি বহাল রেখেছে অভিযোগ করে জামাত আমির বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদ জন্ম নিতে দেওয়া হবে না। মঙ্গলবার সন্ধ্যায় প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তাকে শাপলাকলির রেপ্লিকা, পাঞ্জাবি সহ নানা উপহার দিয়ে বরণ করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সৌজন্য সাক্ষাৎ শেষে জামায়াত আমির বলেন, যে বৈষম্যের বিরুদ্ধে দেশে আন্দোলন গড়ে উঠেছিল সেই বৈষম্যই আরও পাকাপোক্ত করছে বর্তমান সরকার। আর কোনো ফ্যাসিবাদ জন্ম নিতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যুব সমাজ এবং তাদের ডাকে সাড়া দিয়ে গোটা দেশবাসী একটা দানবীয় সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, সেই বৈষম্যটা আরও পাকাপোক্ত হচ্ছে বলে এখন আমাদের কাছে মনে হয়। বাংলাদেশে নতুন আর একটা ফ্যাসিবাদ আমরা কায়েম হতে দেব না ইনশাআল্লাহ। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণবিরোধী নানা নীতি গ্রহণ করতে চাচ্ছে সরকার। এতে বাধা দিতে সব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তারা যে গণবিরোধী নীতিগুলো নিচ্ছে, আপনারা জানেন যে এই যে গোমের আইন তারা করছে, মানবাধিকার কমিশনের আইন তারা আগের আইনের থেকেও দুর্বল আইন করছে, অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থাকে তারা টিকিয়ে রাখার চেষ্টা করছে সরকার। ফলে আমাদেরকে গণতান্ত্রিক শক্তিগুলোকে, বাংলাদেশের পক্ষের শক্তি, ইসলামের পক্ষের শক্তিগুলোকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এর আগে সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে 11 দলীয় ঐক্য। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন সহ 6 দফা দাবিতে 5 সেপ্টেম্বর শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ শুরু হবে। নিয়মতান্ত্রিক গঠনমূলক কর্মসূচি দিয়ে আমরা যে 70% জনগণ হা বলেছে, আমরা সেই জনগণের সাথে রাজপথেও আমরা থাকতে চাই। এই পূরণের দাবিতে আশা করি অন্যান্য রাজনৈতিক দল, 11 দলের বাইরে যারা আছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা কামনা করি। গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন জোরদারের হুঁশিয়ারিও দেন জামায়াতের এই নেতা। আমাদের রোড মার্চকে শান্তিপূর্ণ এবং সাফল্যমণ্ডিত করব। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। মাদক সেবীদের কোনো কাণ্ডজ্ঞান থাকে না, রংপুরের ঘটনা তার উদাহরণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় শিল্পকলা একাডেমিতে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। জাতীয় কবির গান মানুষকে পরিশুদ্ধ করে, তার লেখনী পড়লে অপরাধ থেকে দূরে থাকা যায় বলে মন্তব্য করে তিনি বলেন, শিশুদের মূল্যায়ন না করলে একজন রাজনীতিবিদ কখনোই রাষ্ট্রনায়ক হয়ে উঠতে পারেন না। পরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় শিশু কিশোররা।
সড়ক প্রচারের শুরু সহ অনেকে এখনো এসে পৌঁছতে পারেননি। রংপুরে একই পরিবারের 4 সদস্য হত্যার ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদন প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার বাবলু কিশোর বিশ্বাস বলেন, ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। এদিকে বিকেলে হত্যাকাণ্ডের সাক্ষী সীমান্ত দাস আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। হত্যা মামলাটি অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত শনিবার রাতে নগরের মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাস আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। যে ক্ষতগুলি দেখতে পেয়েছি আর কি, যে গলাতে আমরা সবগুলিতেই দাগ পেয়েছি, কোনোটার বুকে আঘাত আছে, মাথায়ও আঘাত আছে, তবে সেগুলি মৃত্যুর জন্য যথেষ্ট না। আমরা সেজন্য আমাদের এটা হচ্ছে গলার ফাইন্ডিংসটাই আমরা বেশি পেয়েছি এবং আমরা মনে করছি যে শ্বাসরুদ্ধ করেই হত্যা করা হয়েছে। এবার বাণিজ্যের সংবাদ। আগামী 1 সেপ্টেম্বর থেকে চাহিদা মতো টাকা তুলতে পারবেন একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকরা। আমানতের ওপর থাকবে না কোনো ধরনের হেয়ার কাট। মঙ্গলবার ব্যাংকটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে সাক্ষাতে এই নির্দেশনা দিয়েছেন গভর্নর মোস্তাকুর রহমান। প্রাথমিকভাবে সরকার ঘোষিত স্কিমের মাধ্যমে অর্থ ফেরত শুরু করলেও এবার সম্মিলিত ইসলামী ব্যাংকের লেনদেন পুরোপুরি সক্রিয় করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। মঙ্গলবার ব্যাংকটির চেয়ারম্যান কাজী শাহরুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান শিকদারের সাথে সাক্ষাতে এ নির্দেশ দেন গভর্নর। একই সাথে 1 সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা যেন স্কিমের নির্দেশনার বাইরে নিজেদের চলতি ও সঞ্চয়ী আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী উত্তোলনের সুযোগ পান, সে বিষয়ে ব্যাংকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন গভর্নর। এটা অবশ্যই স্বস্তির ব্যাপার, কারণ তো স্কিম অনুযায়ী তো ওনারা যেটা পেতেন তার চেয়ে অতিরিক্ত হিসেবে পাওয়ার সুযোগ আছে। এখন হচ্ছে আমানতকারীরা যদি চান ওনারা ওনাদের মূল প্রিন্সিপালটাই ওনারা তুলে নিতে পারবেন। সাক্ষাতে আমানতকারীদের মুনাফার উপর কোনো ধরনের হেয়ার কাট থাকবে না বলেও আশ্বস্ত করা হয়। ব্যাংকিং লেনদেন স্বাভাবিকের সাথে বৈদেশিক লেনদেন, বাণিজ্যিক লেনদেনও স্বাভাবিক করার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। আমরা ক্লিয়ার করতে বলতে চাচ্ছি, অর্থমন্ত্রী যে কথাটা বলেছেন তাই সঠিক, অর্থাৎ হেয়ার কাট বাতিল করা হলো। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সংশ্লিষ্ট সম্মিলিত ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট। এই নির্দেশনা গভর্নর মহোদয় দিয়ে দিয়েছেন। 5 শরিয়া ভিত্তিক দুর্বল ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয় প্রায় 35,000 কোটি টাকা মূলধন নিয়ে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। প্রতারণা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ। রাত 8:30টার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার। জানান 55 বছর বয়সী বিদিশা সিদ্দিক একটি প্রতারণার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। এ মামলায় তার 2 বছরের সাজা হয়েছিল। কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে কাউন্সিলর ইকরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ এবং সাবেক এমপি বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলায় শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। 6 বছর আগের সেই রাতে ওপার থেকে আসা ছোট মেয়ের অবুঝ আকুতি আর ইকরামুল হকের কান্নার আওয়াজ স্তব্ধ করে দিয়েছিল পুরো দেশকে। র্যাবের কথিত বন্দুক যুদ্ধের অন্তরালে রচিত হয়েছিল এক নির্মম মৃত্যুর মহড়া। তার সাক্ষী হয়ে আছে একটি কল রেকর্ড।
টেকনাফ পৌরসভার তৎকালীন কাউন্সিলর একরামুল হককে সেদিন ক্রসফায়ারের আড়ালে হত্যা করা হয়েছিল বলে শুরু থেকেই দাবি ছিল স্বজনদের। গণ অভ্যুত্থানে পট পরিবর্তনের পর অবশেষে ট্রাইব্যুনালে গড়িয়েছে সেই বিচার। এ মামলায় ২৬ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। মঙ্গলবার এই হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ ও সাবেক এমপি বদিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সেই সাথে এই মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আমাদের মাননীয় সংসদ সদস্য এদিন গুমের মামলায় বিচারের অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে আসেন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। চিফ প্রসিকিউটর তাদের জানান, আওয়ামী লীগ সরকারের আমলে ২৫০ জনের গুমের ঘটনার তদন্তের গতি বাড়াতে ৫ জন বিশেষ তদন্ত কর্মকর্তা কাজ করছে। বিচ্ছিন্ন গুম যেগুলি সেগুলো কিন্তু আপনার হয়তো অন্য আইনে যেতে পারে বা অন্য আইনে বিচারের প্রশ্ন উঠতে পারে। সমস্ত ঘটনাগুলো কিন্তু ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিকভাবে হয়েছে, একই প্যাটার্নে হয়েছে এবং সবগুলোর ভিকটিমের সদস্যদেরকে কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। ৫ জন ইনভেস্টিগেটিং অফিসার এই টোটাল বিষয়টা ইনভেস্টিগেশন করছেন। স্বয়ং চিফ প্রসিকিউটর থেকে শুরু করে আমাদের অন্যান্য প্রসিকিউটর তারা এটা সমন্বয় করছেন। রাজনৈতিক বিবেচনায় গুমের তদন্ত বা বিচার না করা হয় সে অনুরোধ জানান মায়ের ডাকের সমন্বয়ক। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করতে হবে। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। তরুণরাই আন্দোলনের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী সচিব গোলাম রাজ্জাকের ছেলে নাসিব হাসান রিয়ানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় কথা বলেন মন্ত্রী। বলেন, ২৪শে জুলাই রিয়ানের মতো তরুণরাই সব বাধা উপেক্ষা করে আন্দোলনে নেমেছিল। ২৪-এর ৫ আগস্ট বিকেলে আদাবর থানার সামনে পুলিশের গুলিতে নিহত হয় নাসিব হাসান রিয়ান। দেখছেন রাত ১১টার সময়। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশ। প্রশ্নভাষ্য নিয়োগে অনিয়মের অভিযোগে উত্তাল ভারতের বিহার। মঙ্গলবার ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা বাতিল সহ বিভিন্ন দাবিতে মিছিল নিয়ে এগিয়ে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ।